গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। এর আগে যে ক্লাসটি নেওয়া হয়েছে আশা করি তোমরা সেগুলো বাসায় সুন্দরভাবে দেখেছো এবং পড়েছো। প্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ এবং অভিকর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, তো সেই জন্য এই অধ্যায়টি তোমাদের পড়তে হবে। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আছে অভিকর্ষ বল কাকে বলে। অভিকর্ষ বল কাকে বলে? অভিকর্ষ বলকে একটা বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, সোজা করে রাখি, লম্বা করে রাখি, যেভাবেই রাখা হোক না কেন, এর মোট ওজন যে বিন্দুতে ক্রিয়া করে, ঠিক আছে, এর মোট ওজন যে বিন্দুতে ক্রিয়া করে, সেটা হলো অভিকর্ষ কেন্দ্র। আর অভিকর্ষ বল, তাই না, এর মোট ওজন যে বিন্দুতে ক্রিয়া করে সেটা হলো অভিকর্ষ কেন্দ্র। আর অভিকর্ষ বল হচ্ছে মহাকর্ষ বলের একটি রূপ। আমরা মহাকর্ষ বলের সংজ্ঞা থেকে জেনেছিলাম যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য কোনো বস্তু বা চেয়ার টেবিল বই খাতা যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল হবে কি, এই আকর্ষণ বলটা যখন পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর হয় তখন সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তার মানে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। আর সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল হবে না, কিন্তু সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল। কথাটা বুঝছো যে সব ধরনের মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারি না, কিন্তু সকল অভিকর্ষ বলকেই মহাকর্ষ বল বলা যায়। অভিকর্ষ ত্বরণ। প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই না? প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটা মধ্যাকর্ষণ যেটা, ঠিক আছে। তো এই আকর্ষণের কারণে বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাই না, আস্তে আস্তে তার গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। এই আকর্ষণের কারণেই কিন্তু মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। তো এই আকর্ষণটা কারণে যে ত্বরণ সৃষ্টি হয়, যে গতি সৃষ্টি হয়, সেটা হলো অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ যেখানে শূন্য সেখানে মানুষের ওজনও শূন্য। তো অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে কোন বলের প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বল কাকে বলে? একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, তাই না, অভিকর্ষ বল পৃথিবীর সাথে অন্য কোনো বস্তু। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর ত্বরণ মানেই হচ্ছে বেগের যে পরিবর্তন, সেটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, বেগের পরিবর্তন। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। একে জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের জি। তো জি এর মান আমরা এক এক জায়গায় জানি এক এক রকম। তো আমাদের স্ট্যান্ডার্ড যে মান 9.81 ms ইনভার্স 2, 9.81 ms ইনভার্স 2, এটা হলো অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা। তাহলে অভিকর্ষ বলের প্রভাবেই কিন্তু বস্তুটি নিচের দিকে পড়ে এবং বেগ বৃদ্ধি পায়। এই অভিকর্ষ বল সব জায়গায় সমান না, বা অভিকর্ষ ত্বরণ সব জায়গায় সমান না, তাই না। এই অভিকর্ষ ত্বরণ দূরত্বের উপর নির্ভর করে, আহ্নিক গতির উপর নির্ভর করে, তাই না। এই কারণে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়। এখানে মহাকর্ষ ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক, তাই না। মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। তো শুরুতে ধরে নিলাম যে এখানে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম, এবং বস্তু ও পৃথিবীর কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো ছোট হাতের ডি। তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি অভিকর্ষ বল এফ সমান সমান কী হবে? জি, এফ সমান সমান জি এম, পৃথিবীর ভর এম ছোট হাতের বাই ডি স্কোয়ার। আবার অভিকর্ষ বল এফ ইকুয়াল টু কী লেখা যায়? এফ ইকুয়াল টু এম জি। তাহলে এই দুটো যদি সমান হয়, তাই না, এই দুটো সমান হলে কি হবে? যে জি এম এম
বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কি এম জি। উভয় পাশ থেকে এম বাদ দিলাম, এই এমটা আর এই এমটা বাদ দিলাম, তাহলে কি থাকে, বা জি ইকুয়াল টু, সরি এটা হবে না, বা ছোটো হাতে জি ইকুয়াল টু এ পাশে কী হবে, জিএম বাই ডি স্কোয়ার, জিএম বাই ডি স্কোয়ার। হ্যাঁ, এটি হলো অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক। তো এখান থেকে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। সুতরাং এই উত্তর থেকে আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ বস্তুর উপর নির্ভর না করলেও বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, তাই বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমাদের বিভিন্নভাবে আসতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। তো এখানে আমরা যেটা আমি একটু দেখালাম, এখন স্লাইডে দেখো যে আমরা যে অভিকর্ষ বল জি এম এম বাই ডি স্কোয়ার কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই অভিকর্ষ বল এফ ইকুয়াল টু কি এম জি। তাহলে সমীকরণ 1 ও সমীকরণ 2 থেকে আমরা যদি পাই, কি পাই, হ্যাঁ, জি এম জি ইকুয়াল টু এত, তো উভয় পক্ষ থেকে এমটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার। তো এখান থেকে এই সমীকরণ থেকে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। সূর্যের ভর নির্ণয়। আমরা সূর্যের ভর কিভাবে নির্ণয় করতে পারি, যে আমরা পৃথিবীর ভর জানি, পৃথিবীর ভর কি, সেটা 6 × 10⁻24 কেজি, এটা হলো পৃথিবীর ভর। তো সূর্যের ভর কিভাবে নির্ণয় করব, সেজন্যে আমাদের আগে ধরে নিলাম সূর্যের ভর এম, গ্রহের পর্যায়কাল অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীর যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল, সূর্য থেকে দূরত্ব আর হয়, তাই না, গ্রহের ভর কত এম, এবং সূর্যের চারিদিকে এটি ওমেগা কৌণিক বেগে বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। হ্যাঁ, ওমেগা কৌণিক বেগে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে আমরা দুটো জিনিস পাইলাম, পর্যায়কাল টি আর সূর্য থেকে দূরত্ব আর ইকুয়াল টু 1.5 × 10⁻11। আচ্ছা, আমরা জানি যে কোনো বস্তু যদি সূর্যের চারিদিকে ঘোরে তখন ঘূর্ণনের কারণে একটা বল সৃষ্টি হয়, সেটা হলো কেন্দ্রমুখী বল, আর এটা হলো কি মহাকর্ষ বল। এই দুইটা বল সমান থাকবে। গ্রহগুলো যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন এই দুইটা বল অবশ্যই সমান থাকে, কম বেশি হলে গ্রহগুলো ছিটকে পড়ে যাবে। কম বেশি হলে কি হবে, গ্রহগুলো ছিটকে পড়ে যাবে। আচ্ছা, তো এখানে উভয় পাশ থেকে আমরা এম বাদ দিলাম, এখান থেকে বড় হাতের এম এর মানটা আমরা নির্ণয় করলাম, এটা হলো এটা। ঠিক আছে, বড় হাতের এম এর মান নির্ণয় করলাম। এখন মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার পরে, তাই না, যে মানটা আসলো সেটা হলো 2 × 10⁻30 কেজি, 2 × 10⁻30 কেজি। আর পৃথিবীর ভর কত ছিল, 6 × 10⁻, কত, পৃথিবীর ভর 24 কেজি। মানে পৃথিবী থেকে সূর্যের ভর অনেক বেশি। ঠিক আছে, 30 কেজি, পৃথিবী থেকে সূর্যের ভর অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা সূর্যের ভর কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, আর এখানে নির্ণয় করার মেইন যে সেটা হলো জি এম বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কি এফ জি এম। আচ্ছা, সূর্যের ভর নির্ণয় করার পর এরপরে কী আছে দেখো, অভিকর্ষ কেন্দ্র। তো আমরা শুরুতে একটু অভিকর্ষ কেন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম, আবার আমরা অভিকর্ষ কেন্দ্র নিয়ে আলোচনা করব, যে একটা বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, বস্তুর ভিতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে এর মোট ওজনটা ক্রিয়া করে সেই বিন্দুটাকে বলা হয় অভিকর্ষ কেন্দ্র।
ধরো যে আমি যদি একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত যদি আঁকি, বৃত্তর কেন্দ্র, তো এই বৃত্তের ক্ষেত্রে এই কেন্দ্রে হচ্ছে সমস্ত ওজন ক্রিয়া করে, তাই বৃত্তের অভিকর্ষ কেন্দ্র হলো তার কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, সুষম বৃত্তের অভিকর্ষ কেন্দ্র এদের জ্যামিতিক কেন্দ্র অবস্থিত। তো সুষম সামান্তরিকের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্রটা কী হবে? যেমন আমরা যদি একটা সামান্তরিক আঁকি, এই সামান্তরিকের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কী হবে? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। বর্গের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অভিকর্ষ কেন্দ্র কোথায়, অভিকর্ষ কেন্দ্র কাকে বলে। এক একটা বস্তুর অভিকর্ষ কেন্দ্র এক এক রকম। সিলিন্ডার আকৃতির বস্তুর অভিকর্ষ কেন্দ্র একরকম হবে, বৃত্তাকার হবে একরকম, তারপরে গোলকের ক্ষেত্রে হবে একরকম। এই মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? মহাকর্ষ ক্ষেত্রের মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের, আচ্ছা তার আগে এটি নিয়ে আলোচনা করি। কোনো আহিত বস্তুর চারপাশে, কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী, এখানে ধরো যে 5 কেজি ভরের একটি বস্তু আছে, এর একটা প্রভাব আছে। কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার মহাকর্ষ প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে। যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব থাকবে সেই অঞ্চলটাকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে। আর এই মহাকর্ষ ক্ষেত্রের সাথে মহাকর্ষ প্রাবল্য, বিভব, এগুলো সংজ্ঞা জড়িত। তো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যদি আমরা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তু স্থাপন করলে, এখানে যদি আমরা 1 কেজি ভরের বস্তু স্থাপন করি, তাহলে যে বল প্রযুক্ত হবে সেটি হলো ওই বস্তুর, ওই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে সেটি হলো কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ধরা যাক মহাকর্ষ ক্ষেত্রে এম ভরের একটি বস্তু স্থাপন করলে সেটি এফ বল লাভ করে। একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে? এফ বাই এম। আর আমরা জানি কি এফ বাই এম ইকুয়াল টু মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এর এককটা কি হবে? আমরা এফের একক কি জানি? এফের একক হচ্ছে নিউটন। এখানে এফের একক হচ্ছে নিউটন, আর এম এর একক কি? কেজি। তার মানে এককটা দাঁড়াবে নিউটন কেজি ইনভার্স। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, এর দিক আছে। এর দিক কোনটি? একক ভরের বস্তু যেদিকে আকর্ষণ বল লাভ করবে সেই দিক হলো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের দিক। একক ভরের বস্তু যেদিকে বল লাভ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আপাতত এই পর্যন্তই থাকবে। আমরা যা যা আলোচনা করেছি এগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়বে। তোমরা জানো যে এই চ্যাপ্টারটি খুবই সহজ একটি চ্যাপ্টার, তাই না? যদি তোমরা চেষ্টা করো অবশ্যই ভালো কিছু করতে পারবে। সেজন্য তোমরা চেষ্টা চালিয়ে যাও। তোমাদের চেষ্টার মাধ্যমে তোমরা অবশ্যই তোমাদের যে মনে যে স্বপ্ন আছে সেটা পূরণ করতে পারবে। সবাই ভালো থাকো, নিজেদের যত্ন নিও। ধন্যবাদ।